আচ্ছা, এই আরবিআই ফাংশনের পার্ট টুটা একটু দেখে নাও। এটা ব্যাংক রেট থেকে শুরু করছি। এখানে মূলত আরবিআই থেকে ব্যাংকগুলো যে লোন নেই, বা আরবিআই ব্যাংকগুলো অনেক টাইম তাদের এক্সেস টাকাগুলো আরবিআইতে রাখে, এই সংক্রান্ত বিভিন্ন রেট, ইন্টারেস্ট রেট সেই সংক্রান্ত। তো ইম্পর্টেন্ট ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট এবং আরও একটা আছে এমএসএফ রেট। এক কথায় যদি বলা যায় যে সাধারণত ব্যাংকগুলো যে আরবিআইয়ের কাছ থেকে লোনগুলো নেই, সেগুলো মেয়াদ হিসাবে যদি ধরা যায়, লং টার্ম হতে পারে, শর্ট টার্ম হতে পারে। এখন লং টার্ম লোনগুলোর ক্ষেত্রে আরবিআইকে যে ইন্টারেস্ট রেট বা সুদ দিতে হয়, সেই ক্ষেত্রে ব্যাংক রেট, এবং শর্ট টার্মের ক্ষেত্রে রেপো রেট এবং এমএসএফ রেট। এছাড়া রিভার্স রেপো রেট হচ্ছে রেপো রেটের ঠিক উল্টো। ডিটেলসটা এখানে লাইন বাই লাইন বলার টাইম বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেটে কি লেখা আছে যে হোয়েন ব্যাংকস অন টু বড় লং টার্ম ফান্ডস, দীর্ঘমেয়াদী ফান্ড যখন করতে চায় ব্যাংকগুলো, বড় করতে চায় ফ্রম আরবিআই, ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট, এটা হলো সুদের হার, হুইচ আরবিআই চার্জেস ফ্রম দেম, আরবিআই তাদের কাছ থেকে নেই। এখানে বেসিস পয়েন্টের একটা কথা বলা আছে, মনে রাখবে যে 1 বিপি সমান 0.01%, এটা মনে রাখতে হবে কিন্তু। এর কারণ হচ্ছে যে আগেই বলা হয়েছে এসএলআর এবং সিআরআর এটা মেনটেন করতেই হবে ব্যাঙ্কগুলিকে। এসএলআর সিআরআর যদি মেনটেন না করে তাহলে একটা ফাইন করা হয়। এখানে লেখা আছে যে হাউএভার ইফ এ ব্যাংক ফেলস টু, যদি কোনো ব্যাংক ব্যর্থ হয় টু কিপ এসএলআর অর সিআরআর, এসএলআর সিআরআর মেনটেন করতে, দেন আরবিআই উইল ইম্পোজ পেনাল্টি, আরবিআই একটা পেনাল্টি বা ফাইন ধার্য করে, যেটা কত হবে, ইট উইল বি 300 বেসিস পয়েন্টস অ্যাবভ ব্যাংক রেট। ব্যাংক রেট যা থাকবে তার উপরে 300 বেসিস পয়েন্ট অ্যাড হবে। এখানে এটা অবশ্যই মনে রাখতে হবে যে 1 বিপি 1 বেসিস পয়েন্ট সমান কিন্তু 0.01%। তাহলে 300 বেসিস পয়েন্ট এটা সমান কত পার্সেন্ট হবে? 3% হবে। অর্থাৎ ব্যাংক রেট সাধারণত 9%, 8%-এর আশেপাশে থাকে। 9% ছিল আগে, সেটা পরবর্তীতে কমেছে 8%, আরও কমে, এটা বাই মান্থলি চেঞ্জ হতে পারে। এখন সম্ভবত 7-এর আশেপাশে আছে। তো ধরে নিই যদি 7% ব্যাংক রেট হয়, কিন্তু সে যদি এসএলআর সিআরআর কিপ মেনটেন করতে ব্যর্থ হয়, তাহলে তাকে আরও 3% অ্যাড করে 10% এটা পেনাল্টি হিসেবে দিতে হবে। তাহলে ব্যাংক রেট হচ্ছে লং টার্ম লোনের জন্য, এটা মনে রাখলেই হবে। রেপো রেট, এটাও কিন্তু ব্যাংকগুলি যখন আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়, কিন্তু ব্যাংক রেটের সাথে তফাৎটা কি, এটা হচ্ছে শর্ট টার্মের জন্য, 10 দিন, 15 দিন, 20 দিন, সাধারণত সেটা রাতারাতি ওভারনাইটের জন্য নেওয়া হয় ব্যাংকের প্রয়োজন বিশেষে। এখন রেপো রেট কথাটা কি করে এলো, ওটা ভেতরে ডিটেলসটা আছে, এক্সাম্পল সহ, ওটা তোমরা দেখে নেবে, আমি বলে দিচ্ছি, একটু শুনে বোঝার চেষ্টা করো। এই রেট, এই জিনিসগুলো কিন্তু বলা বা শোনা ভাগটাই বেশি পড়ার থেকে, তুমি একবার শুধু নোটটা দেখে নেবে শোনার পরে। রেপো রেট এ কোথা থেকে এলো নামটা, রেপো রেট কীভাবে পাওয়া যায়? রেপো রেট পেতে গেলে এমনি পাওয়া যায় না, বিনিময়ে কিছু, যেটা আমরা বাংলায় বন্ধক বলি বা মর্টগেজ বলা হয়, এখানে একটা সেই মর্টগেজ সিকিউরিটিজ আকারে দিতে হয়, যে সিকিউরিটিজগুলো ব্যাঙ্কগুলোকে আগে থেকে আরবিআইয়ের কাছ থেকে কিনে রাখতে হয়। এখন ধরে নেওয়া যাক ব্যাঙ্কগুলি 100 কোটি টাকার শর্ট টার্ম লোন নেবে, সেহেতু ব্যাঙ্কগুলিকে কিন্তু আগে থেকে কিনে রাখা 100 কোটি টাকা মূল্যের একটা সিকিউরিটি আরবিআইয়ের কাছে জমা করতে হবে। সেই 100 কোটি টাকার সিকিউরিটিজের বিনিময়ে কিন্তু আরবিআই ব্যাংকে লোন দেবে। অনেক সময় আরও বেশি মূল্যের সিকিউরিটি জমা করতে হয়, যেটা আরবিআই ধার্য করবে। এখন 100 কোটি টাকার সিকিউরিটি ব্যাংক আরবিআইকে দিল, বিনিময়ে 100 কোটি পেল। তাকে লিখিত দিতে হবে তখনই যে আমি আবার এই সিকিউরিটিটা কিনে নেব। এটাই এখানকার বিশেষত্ব, যে সিকিউরিটি প্রথমে কিনে রেখেছিল, লোন নেওয়ার টাইমে সেটা বিক্রি করে দিচ্ছে, আবার তাকে কিন্তু সেটা কিনতে হবে। একবার কিনেছিল পারচেজ, আরও একবার কিনা, যেটাকে রিপারচেজ বলা, রি মানে পুনরায়। তো রিপারচেজ করার জন্য অতিরিক্ত যে টাকাটা লাগে, তো প্রথমে 100 কোটি টাকা দিয়ে কিনেছিল, এই লোন নেওয়ার ফলে আবার কিনতে গেলে কিন্তু সে 100 কোটি টাকাই পাবে না। তো যে রেট 6% রেট হলে তাকে 106 কোটি টাকা লাগবে। তাহলে রিপারচেজ করার জন্য যে রেটটা লাগছে,
তাকে সেই কারণে বলা হচ্ছে রিপারচেজ রেট। এখন রিপারচেজ রেটের শর্ট ফর্ম হচ্ছে রেপো রেট। তাহলে রেপো রেট বলতে আমরা কি বুঝলাম, এর ফুল ফর্ম যদি করে রিপারচেজ রেট, পুনরায় কেনার জন্য। তো ভেতরে একটু এক্সাম্পলটা আছে, একটু দেখে নিও এই জায়গাটা। আচ্ছা, টু কার্ব ইনফ্লেশন যদি কমাতে হয় তাহলে আরবিআই রেপো রেট কী করবে, বাড়াবে না কমাবে? রেপো রেট যদি বাড়াই তাহলে ব্যাঙ্কগুলিকে লোনের ক্ষেত্রে অতিরিক্ত সুদ দিতে হবে। এখন ব্যাংককে নিজেকে যে অতিরিক্ত সুদ দিতে হচ্ছে, ব্যাংক তখন কি করবে, সেই অতিরিক্ত সুদটা কিন্তু ব্যাংক তাদের কাস্টমারের উপরে চাপাবে। অর্থাৎ ব্যাংক যে আদার্সকে লোনগুলো দেয় তার উপরে অতিরিক্ত সুদ দেবে, যার ফলে এর আগের মতোই ইনডাইরেক্টলি কিন্তু টাকা কস্টলি হবে এবং ইনফ্লেশন কমে যাবে। এটা একটু দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আন্ডার রেপো রেট কত পার্সেন্ট বা কতটা লোন নিতে পারে ব্যাংকগুলি কিন্তু যত খুশি লোন নিতে পারে না। কোনো ব্যাংকের সম্পত্তি যদি ধরে নিই 1 কোটি টাকা, সে কিন্তু 50 কোটি লোন নিতে পারবে না। তার যত সম্পত্তি সেই হিসেবে কিন্তু আরবিআই লোন দেবে। একটা লিমিটেশন আছে, সেটা কত, 0.5% অফ এনডিটিএল লেখা আছে। এনডিটিএল মানে আগেই বলা হয়েছে, এনডিটিএল মানে ব্যাংকের টোটাল যে টাকাটা, টোটাল যে পুঁজি, তো তার টোটাল পুঁজির মাত্র 0.5% কিন্তু এই এমার্জেন্সি বিশেষে লোন হিসেবে নেওয়া যেতে পারে। এর বেশি লোন পাবে না। এর বেশি লোনের যদি প্রয়োজন হয় তাহলে আগে ছিল না, 2011 সাল থেকে আরও একটা প্রভিশন চালু হয়েছে এমএসএফ, যেটা এর পরে আসছে। রিভার্স রেপো রেটটা কি? রিভার্স রেপো রেট হচ্ছে যে এই রেটটা ব্যাঙ্কগুলো পায় আরবিআইয়ের কাছ থেকে, অর্থাৎ আরবিআই রেটগুলো এই সুদ ব্যাঙ্কগুলোকে দেয়। কখন এটা হয়? ব্যাঙ্কগুলির কাছে যখন টাকা এক্সেস হয়ে যায়। সাধারণ মানুষের কাছে টাকা এক্সেস থাকলে ব্যাংকে জমা রাখে, আর ব্যাংকের কাছে টাকা এক্সেস থাকলে ব্যাংক কোথায় জমা রাখবে? আরবিআইতে জমা রাখে। তখন আরবিআই সেই জমা রাখা ক্ষেত্রে উপরে যে সুদ দেয় সেটাকে বলে রিভার্স রেপো রেট। রেপো রেট হচ্ছে আরবিআই ব্যাংকের কাছে সুদ নেয়, আর রিভার্স হচ্ছে ব্যাংকগুলো আরবিআইয়ের কাছে সুদ নেয়। এটা খেয়াল রাখতে হবে। একটু লাইনগুলো দেখে নাও, যে রিভার্স রেপো রেট ইজ জাস্ট দ্য অপোজিট অফ রেপো রেট, এর উল্টোটা। ইফ এ ব্যাংক হ্যাজ সারপ্লাস মানি, যদি অতিরিক্ত টাকা থাকে, দে ক্যান পার্ক দিস এক্সেস লিকুইডিটি, মানে অতিরিক্ত এই টাকাটা পার্ক করতে পারে, রাখতে পারে উইথ আরবিআইয়ের কাছে। অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক বলতে আরবিআই উইল পে ইন্টারেস্ট অন দিস, এর উপরে কিন্তু সুদ দেয়। দিস ইন্টারেস্ট রেট ইজ কল্ড রিভার্স রেপো রেট। এটা দেখবে। নেক্সট হচ্ছে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট। এটা আগেই বলা হলো যে রেপো রেটে একটা লিমিটেড লোন পেতে পারে, তার টোটাল যা পুঁজি তার মাত্র 0.5%। এখন এর থেকেও বেশি যদি লোনের প্রয়োজন পড়ে শর্ট টার্ম, সেক্ষেত্রে যাতে ব্যাঙ্কগুলি অসুবিধায় না পড়ে বলে 2011 সাল থেকে কিন্তু এই প্রভিশনটা চালু হয়েছে। লাইন বাই লাইন একটু দেখে নাও। দিস স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন মে 2011, 2011 সালের মে মাসে এটা চালু। অ্যান্ড অল দ্য শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস ক্যান পার্টিসিপেট ইন দিস স্কিম। আচ্ছা, এটা জানতে হবে, সব ধরনের ব্যাঙ্কগুলি কিন্তু পাবে না। কোঅপারেটিভ ব্যাঙ্ক পাবে না। কোনো ব্যাঙ্ক যদি শিডিউলড না হয়, শিডিউলড ব্যাঙ্ক, হোয়াট ইজ শিডিউলড ব্যাঙ্ক, এটার পরীক্ষায় দেয়। অপশন থাকে যে সংবিধানের যে সেকেন্ড শিডিউল সেই অনুযায়ী ব্যাঙ্ক, না আরবিআই অ্যাক্টের যে সেকেন্ড শিডিউল সেই অনুযায়ী। এটা খেয়াল রাখবে, আরবিআই অ্যাক্টের অনেকগুলো শিডিউল আছে, তার যে সেকেন্ড শিডিউল সেই প্রভিশন অনুযায়ী যে ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠিত তাদেরকে শিডিউলড ব্যাঙ্ক বলা হয়। অর্থাৎ শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক এই হিসাবে লিস্টেড ব্যাঙ্কগুলোই কিন্তু এমএসএফ এর সুবিধা পাবে, অন্য ব্যাঙ্কগুলো কিন্তু পাবে না। এটা খেয়াল রাখবে। আচ্ছা, ব্যাঙ্কস ক্যান বোরো আপ, একটু দেখবে কতটা এখান থেকে ব্যাঙ্কগুলো ধার নিতে পারে, টু 2.5% অফ দ্য এনডিটিএল। রেপো রেটের ক্ষেত্রে 0.5% পাচ্ছিল, এমএসএফে কিন্তু 2.5% পাবে। আরবিআই রিসিভড অ্যাপ্লিকেশন আন্ডার দিস ফ্যাসিলিটি ফর এ মিনিমাম অ্যামাউন্ট অফ রুপিজ 1 crore। মিনিমাম অ্যামাউন্ট অফ রুপিজ 1 crore, 1 কোটি টাকা মূল্যের, 1 কোটি টাকার মিনিমাম লোন নিতে হবে এবং ইন মাল্টিপলস অফ রুপিজ 1 crore, 1 কোটির গুণিতক হারে নিতে হবে, 2 কোটি 3 কোটি এরকম 1 কোটির গুণিতক হিসেবে নিতে হবে। দ্য ইম্পর্ট্যান্ট ডিফারেন্স উইথ রেপো রেট ইজ দ্যাট। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সের কথা বলা হয়েছে যে
রেপো রেটের ক্ষেত্রে লোন নিতে গেলে সিকিউরিটি জমা দিতেই হবে। আর আগেই তোমরা জেনেছো যে এসএলআর এর সিকিউরিটি হিসেবেও টাকা আলাদা করে রাখতে পারে এসএলআর হিসেবে, কিন্তু সেই এসএলআর তো ভাঙাতে পারে না। কিন্তু এমএসএফ এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যে যদি 0.5%ও যদি না হয়, এমএসএফ এ যদি টাকা লোন নিতে হয়, আবার এক্সট্রা সিকিউরিটি যদি না থাকে, তাহলে এমএসএফ কি করে পাবে? এমএসএফ এ লোন নিতে গেলেও কিন্তু সিকিউরিটি লাগবে। তো এইরকম সিচুয়েশনে এমএসএফ এ যদি লোন নিতে হয়, সেক্ষেত্রে এসএলআর এ যে সিকিউরিটিগুলো ও রেখেছে সেগুলো সেগুলো ব্যবহার করে কিন্তু এমএসএফ এর লোন নিতে পারে, কিন্তু লিমিটেশন আছে। পুরো এসএলআর সে ব্যবহার করতে পারে না। টোটাল যা এসএলআর তার মাত্র 1% মূল্যের সিকিউরিটি, তার মাত্র 1% ব্যবহার করেই কিন্তু এমএসএফ নিতে পারে। এটা একটু দেখে নেবে যে দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স উইথ রেপো রেট, গুরুত্বপূর্ণ পার্থক্য হলো দ্যাট দ্য ব্যাংক ক্যান প্লেস গভর্নমেন্ট সিকিউরিটি দিতে পারে ফ্রম এসএলআর কোটা আপ টু 1%, ব্র্যাকেটে লেখা আছে আপ টু 1%। এমএসএফ রেট ইজ ইকুয়াল টু ব্যাংক রেট। এমএসএফ রেট হবে ব্যাংক রেটের সমান। ব্যাংক রেটটা বলা হলো যে লং টার্ম লোনের ক্ষেত্রে যে রেট, সেটা ব্যাংক রেট। তো ব্যাংক রেট যত পার্সেন্ট হবে, এমএসএফ রেট তত পার্সেন্টই হবে, এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস, যে ব্যাংক রেট, রেপো রেট এবং রিভার্স রেপো রেটের পার্থক্যগুলো সমান হয়। একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে, যেমন ব্যাংক রেট যদি 9% হয়, রেপো রেট যদি 8% হয়, পার্থক্য 1%। সেক্ষেত্রে রিভার্স রেপো রেট কিন্তু 1% গ্যাপ, অর্থাৎ 7% হবে। খেয়াল রাখবে ব্যাংক রেট সব থেকে বেশি, যেহেতু দীর্ঘমেয়াদী একটা লোন, অনেক অনেক দিন পর টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। আর রেপো রেট তার থেকে কম, এবং রিভার্স রেপো রেট আরবিআই যেহেতু সুদগুলো ব্যাংকগুলোকে দেয়, এবং আরবিআই নিজেই ঠিক করে, যে সুদ দেবে সেই ঠিক করছে, অতএব অবশ্যই সে কম রাখবে। তো রিভার্স রেপো রেট কিন্তু সব থেকে কম। তো এটা পরীক্ষায় প্রশ্ন দেয়, নিম্নলিখিত কোনটি রেপো, ব্যাংক রেপো, রিভার্স রেপো। এটা ফিক্সড জানার জন্য, ফিক্সড জন্য নয় যে বর্তমানে কত আছে, এটা জানার জন্য যে সে জানে কিনা পার্থক্যগুলো এক। যদি ব্যাংক রেট 7% হয়, রেপো রেট যদি 6.5% হয়, তাহলে রিভার্স রেপো রেট কত হবে? 0.5%-এর গ্যাপ, অর্থাৎ রিভার্স রেপো হবে 5.5%, 6%। ব্যাংক রেট 7 যদি হয়, রেপো যদি 6.5 হয়, তাহলে রিভার্স রেপো হবে 6%, এইভাবে। তো সেটাই কিন্তু এখানে ব্র্যাকেটে একটু লেখা আছে যে ডিফারেন্স বিটুইন ব্যাংক রেট অ্যান্ড রেপো রেট। ব্যাংক রেট এবং রেপো রেটের পার্থক্য ইজ ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট। অ্যাজ পার অক্টোবর 2019, এটা পুরনো ডেটা, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট কত দেওয়া আছে। কিন্তু এখান থেকে তোমরা একটু জেনে নিতে পারো বর্তমান রেটগুলো চেঞ্জ হয়েছে, পার্থক্যটা দেখো এক আছে কিনা। ব্যাংক রেট 6%, রেপো রেট 5.75%, অর্থাৎ পার্থক্য 0.25%। তাহলে রিভার্স রেপো কিন্তু 0.25 কম হবে, অর্থাৎ কত হবে? 5.5। আর ব্যাংক রেট আর এমএসএফ রেট সমান, তো ব্যাংক রেট 6%, তাহলে এমএসএফ রেট কত? 6%। এটা এক্সাম্পল থেকে দেখে নিতে পারো। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই যে এমএসএফ এ বর্তমানে 2.5% লোন পেতে পারে টোটাল এনডিটিএল এর, কিন্তু 2011-তে যখন চালু হয় তখন 2% ছিল, পরবর্তীতে 0.5% আরও বাড়ানো হয়। এবারে এমএসএফ ডিফারেন্স উইথ রেপো, এটা আর একটু পয়েন্ট আউট করে দেওয়া আছে যে রেপো রেটের সাথে ডিফারেন্সটা কি। 1 নম্বর, অনলি ওভারনাইট লোন। রেপো রেটে শর্ট টার্ম লোন, অর্থাৎ ওভারনাইট নর্মালি হয়, তবে সে 10 দিন, 15 দিন, 20 দিন এরকম শর্ট টার্ম লোন বলতে লেস দ্যান 1 ইয়ার, কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন এইরকমই লোনগুলো থাকে অত দিনের জন্য। কিন্তু এমএসএফে অনলি ফর ওভারনাইট, এটা 2 দিন 3 দিনের জন্য নয়। এমএসএফের লোন নিতে গেলে আজ নিলে পরের দিনেই কিন্তু শোধ করতে হবে। তো 1 হচ্ছে অনলি ওভারনাইট লোন, এটা একটা রেপো রেটের সাথে পার্থক্য। 2 হচ্ছে অনলি টু শিডিউল ব্যাংকস, আগেই বলা হলো, যেটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকস হতে হবে। আর 3 নম্বর, ব্যাংকস হুইচ হ্যাভ নো সিকিউরিটি বিয়ন্ড এসএলআর কোটা। এসএলআর কোটার বাইরে সিকিউরিটি যদি না থাকে, তো রেপো রেট পাবে না, রেপো রেটে লোন পাবে না, কিন্তু এমএসএফে পাবে। সেটা বলা হলো যে 1% ইউজ করে, এসএলআর কোটার 1% ইউজ করে পাবে। এই হচ্ছে এমএসএফ এর সাথে রেপো রেটের পার্থক্য, জেনে রাখবে। নেক্সট আসছে কোয়ালিটেটিভ মেজার্স। তো কোয়ান্টিটেটিভ মেজার্স, ওখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে বেশি দেয়, কনসেপচুয়াল প্রশ্ন আসে। তবে কোয়ালিটেটিভ মেজার্স থেকে একদমই দেয় না সেটা নয়, একটা দুটো দিয়ে থাকে, তাই এটাও ভালো করে দেখে রাখবে। আগেই বলা হয়েছে যে কোয়ালিটেটিভ মেজার্স হচ্ছে ডিসক্রিমিনেটরি ইন নেচার।
এটা সব ক্ষেত্রে এক নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। কিভাবে সেটা এই এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবে। 1 নম্বর হচ্ছে লোন টু ভ্যালু। লোন টু ভ্যালু বা এলটিভি বলা হয় শর্টকাটে, আর মার্জিন রিকোয়ারমেন্টস। এটা কীরকম, যে কেউ যদি একটা বাইক কিনতে যায়, ফাইন্যান্সিংয়ে যে ইনস্টলমেন্টে যে বাইকগুলো নেই, বা লোন বাইকের জন্য কার লোন ইত্যাদি নিতে গেলে যত টাকা মূল্যের গাড়ি, হয়তো 1 লক্ষ টাকা মূল্যের বাইক, সেক্ষেত্রে ওকে 1 লক্ষ টাকা তো লোন দেয় না, 60,000 টাকা দিতে পারে, 70,000 টাকা দিতে পারে। তো এইখানে যত পার্সেন্ট এলটিভি অ্যাপ্রুভ থাকবে, যদি 70% এলটিভি অ্যাপ্রুভ থাকে তাহলে 70,000 পাবে, 60% যদি এলটিভি অ্যাপ্রুভ থাকে 60,000 টাকা লোন পাবে, বাকিটা তাকে দিতে হবে। তো এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তাহলে কোয়ালিটেটিভ মেজার্সের এইভাবে ডিসক্রিমিনেশন, সব ক্ষেত্রে নিয়মটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন সংস্থার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো লোন টু ভ্যালু, এটা একটু দেখো। লোন টু ভ্যালু ইজ দ্য রেশিও অফ লোন অ্যামাউন্ট। এটা একটা লোন অ্যামাউন্টের অনুপাত টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যাসেট পারচেজ। যে অ্যাসেটটা কিনবে তার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে লোন অ্যামাউন্টের যে অনুপাত, সেটাই। আরবিআই রেগুলেটস দিস রেশিও। এটা রেশিওটাকে রেগুলেট করে অ্যাজ টু কন্ট্রোল দ্য অ্যামাউন্ট ব্যাংক ক্যান লেন্ড টু ইটস কাস্টমার। যে ব্যাংকগুলি কত টাকা কাস্টমারকে লোন দিতে পারে। এক্সাম্পলটা তোমরা নিজেরাই দেখবে, এক্সাম্পলটা নিজেরা পড়লে বুঝতে পারবে। সফট কপি নোট থেকে এক্সাম্পলটা পড়ে নেবে, অসুবিধা নাই। নেক্সট হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলটা কি, যে আরবিআই ক্যান স্পেসিফিক্যালি ইনস্ট্রাক্ট ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিতে পারে, নির্দেশ দিতে পারে নট টু গিভ লোনস টু ট্রেডার্স অফ সার্টেন কমোডিটি। কিছু ব্যবসায়ীদেরকে লোন না দিতে। কেউ যদি ফসলের টাইমে বেশি করে ফসল কোথাও মজুদ করে রাখে, হোর্ডিং করে রাখে, দিয়ে পরেও যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করবে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি প্রাচুর্যতার অভাবে বা ফসল যখন উঠবে তখন বাজারে ফসল বেশি থাকবে না, যেহেতু মজুদ করে রেখে দিচ্ছে। এটা একটা দামের উপর নেগেটিভ প্রভাব পড়বে। এই ধরনের ব্যবসার জন্য যদি কেউ লোন নিতে চাই, ফসল জমা করে রাখার জন্য, স্টোরেজ করে রাখার জন্য, সেক্ষেত্রে আরবিআই কিন্তু ব্যাংকগুলিকে নির্দেশ দিতে পারে লোন না দেওয়ার জন্য। অর্থাৎ এটাও কিন্তু একটা সিলেক্টিভ, যে সব ব্যবসায়ীদেরকে নয়, কিছু সিলেক্টিভ ব্যবসায়ীদেরকে লোন নাও দিতে বলতে পারে। তো সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মানে কাকে ক্রেডিট করা মানে লোন দেওয়া দেবে, সেটা সিলেকশন আরবিআই করে দেবে। আরবিআই ক্যান স্পেসিফিক্যালি ইনস্ট্রাক্ট ব্যাংকস, ইনস্ট্রাকশন দিতে পারে নট টু গিভ লোনস টু ট্রেডার্স অফ সার্টেন কমোডিটি, যে নির্দিষ্ট কিছু জিনিসপত্রের ব্যবসায়ীদেরকে লোন না দিতে বলতে পারে। ওইটুকু জানলেই হবে। মোরাল সুয়েশন, এটার অর্থটা জানতে হবে। অর্থ হচ্ছে যে সুয়েশন মানে রাজি করানো। এমনি রাজি হয় না, তাকে একটা জিনিস বুঝিয়ে বা উপদেশ দিয়ে রাজি করানো, যে এটা করলে ভালো বা এটা কেন করতে হবে। তো কাউকে কোনো কিছু বুঝিয়ে বোঝানোর পরে বা উপদেশমূলক কথা বলে কোনো কিছু করাতে রাজি করানো হলে সেটাকে কিন্তু বলা হয় মোরাল সুয়েশন। এটার মানেটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, পারসুয়েড মানে রাজি করানো, মোরাল সুয়েশনের মানে হচ্ছে পারসুয়েড। তো আরবিআই পারসুয়েডস ব্যাংকগুলোকে রাজি করায় কিসের মাধ্যমে? থ্রু মিটিংস, কনফারেন্স, মিডিয়া স্টেটমেন্ট ইত্যাদির মাধ্যমে, টু ডু স্পেসিফিক থিংস আন্ডার সার্টেন ইকোনমিক ট্রেন্ডস, কোনো একটা বিশেষ কিছু করার জন্য। একটা এক্সাম্পল বলা হয়েছে যে টু আস্ক ব্যাংকস টু রিডিউস দেয়ার এনপিএ, নন পারফর্মিং অ্যাসেটস। এই নন পারফর্মিং অ্যাসেটস বলতে ব্যাংকগুলি অনেক লোন দিয়ে রেখেছে, যে লোনগুলো যারা নিয়েছে তারা লোনগুলো নিয়ে বসে গেছে। সেক্ষেত্রে ব্যাংকের একটা প্রপার্টি, সেগুলো ব্যাংকের অ্যাসেট, সেখান থেকে ব্যাংকের কোনো ইনকাম হচ্ছে না, তাই নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। এনপিএটাকে যে করে হোক কমানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে বলতে পারে। এখন সব ব্যাংকেরই এনপিএ কিন্তু অনেক বেশি। আর লাস্ট হচ্ছে রেগুলেটস অ্যান্ড সুপারভাইজেস দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম। এটা ওই মিডিলে যে দু একটা এনইএফটি বা আরটিজিএস এগুলোর মাধ্যমে যে টাকা ট্রান্সফারগুলো করা হয়, সেই সিস্টেমটা আরবিআই একটা ফাংশন কন্ট্রোল করে, এটা এর মধ্যে কিন্তু পড়ছে। আর মনে রাখবে এনইএফটি এবং আরটিজিএস কিন্তু ন্যাশনাল ভারতের মধ্যেই, কিন্তু বিদেশে যদি টাকা ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে কিন্তু অন্য সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে সুইফট সিস্টেম। এটা খেয়াল রাখতে হবে। এই মোটামুটি দেখো, বোঝার চেষ্টা করো।